নজর রাখবো নয়াদিল্লির খবরের দিকে। সংসদ শুরুর প্রথম দিনই বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। দেশে দায়িত্বশীল বিরোধী প্রয়োজন বলে মন্তব্য মোদির। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে যাব। মৈত্রেয়ী, প্রথম দিন সংসদের প্রথম বিশেষ যে অধিবেশন শুরু হচ্ছে, সেই অধিবেশনের প্রথম দিনেই নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখলেন এবং সেখানে সরাসরি বিরোধীদের খোঁচা। অবশ্যই প্রশ্ন থেকে যাচ্ছে, এরপরে অধিবেশন যখন আরো এগোবে, বিরোধীরা যখন তাদের সুর চড়াতে শুরু করবে, কেননা বিরোধীদের কাছেও প্রচুর ইস্যু রয়েছে এবার, তো সেক্ষেত্রে এবার কিরকম ইকুয়েশন হতে চলেছে সংসদে? দেখো, এবারের সংসদের যে ইকুয়েশন সেটা যে বেশ সরগরম হতে চলেছে, সেটা কিন্তু 18তম যে সংসদের প্রথম দিনেই কিন্তু সেটা বেশ কিছুটা পরিষ্কার হয়ে গিয়েছে। তার কারণ একদিকে যখন বিরোধীরা সোচ্চার হয়েছেন, অন্যদিকেই তখন বিরোধীদের এই প্রবল বিরোধিতা যে আসবে এবং তাদের তরফ থেকে যে একটা বড় প্রতিবাদ আসবে, সেটা আঁচ করতে পেরেই কিন্তু নরেন্দ্র মোদীর আজকের যে একেবারে সংসদের অধিবেশন শুরুর সময়কার তার যে ভাষণ, সেখানেও কিন্তু তার তরফ থেকে বিরোধীদের প্রতি আক্রমণই করতে শোনা গেল। তিনি একদিকে যখন বিরোধীদের বলছেন যে দায়িত্বশীল বিরোধীর ভূমিকা গ্রহণ করতে হবে, একদিকে তিনি সেটা বলছেন এবং একই সঙ্গে এমার্জেন্সির কথাও কিন্তু নাম না করে এমার্জেন্সির পরিস্থিতির কথাও কিন্তু তিনি উল্লেখ করেন এবং সেখানে কংগ্রেসকে তিনি খোঁচা দেন। ফলে একেবারে শেয়ানে যে টক্কর হতে চলেছে এবারের লোকসভার পরবর্তী অধিবেশনগুলি, সেটা কিন্তু আজকের দিন থেকেই কিন্তু কার্যত বলা চলে তার সুর বাঁধা হয়ে গেল। শান্নিক, বেশ, একেবারেই যখন এবার বিরোধীদের আমরা সুর চড়াতে দেখেছিলাম, নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার নয়, বরং এনডিএ সরকার কিছুটা হলেও কি এই কেন্দ্রীয় সরকার কিছুটা দুর্বল, এই স্পেকুলেশন বারংবার শোনা গেছিল এবার বিরোধীদের মুখে। আর সেই জায়গায় প্রথম দিনেই বিরোধীদের আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। দেশে দায়িত্বশীল বিরোধী প্রয়োজন বলে মন্তব্য করলেন নরেন্দ্র মোদী। পাশাপাশি জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে কংগ্রেসকেও আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। देश की जनता विपक्ष से अच्छे कदमों की अपेक्षा रखती है। अब तक जो निराशा मिली है, शायद इस 18वीं लोकसभा में विपक्ष देश के सामान्य नागरिकों की विपक्ष के नाते उनकी भूमिका की अपेक्षा करता है, लोकतंत्र की गरिमा को बनाए रखने की अपेक्षा करता है। लोग सब्सटेंस चाहते हैं, स्लोगन नहीं चाहते हैं। देश को एक अच्छे विपक्ष की आवश्यकता है, जिम्मेवार विपक्ष की आवश्यकता है और मुझे पक्का विश्वास है कि इस 18वीं लोकसभा में हमारे जो सांसद जीत करके आए हैं, वो सामान्य मानवीय की इन अपेक्षाओं को पूर्ण करने का प्रयास करेंगे। 25 जून न भूलने वाला दिवस है। भारत के लोकतंत्र पे जो काला धब्बा लगा था, उसके 50 वर्ष हो रहे हैं कि भारत के संविधान को पूरी तरह नकार दिया गया था। संविधान के लीरा उड़ा दिए गए थे, देश को जेल खाना बना दिया गया था, लोकतंत्र को पूरी तरह दबोच दिया गया था। देशवासी संकल्प लेंगे कि भारत में फिर कभी कोई ऐसी हिम्मत नहीं करेगा जो 50 साल पहले की गई थी और लोकतंत्र पे काला धब्बा लगा दिया गया था। আর মোদির মন্তব্যের পাল্টা আক্রমণ মল্লিকার্জুন খার্গের। অঘোষিত ইমার্জেন্সি চালু মোদির বলে কটাক্ষ। 100 बार यही बात बोलेंगे और इमरजेंसी के 50 साल हो रहे बोले तो तुम इमरजेंसी से विदाउट डिक्लेयरिंग इमरजेंसी यू आर डूइंग इट। इसीलिए हर बार वही बात बोल के आप कितने दिन ऐसा ही अपनी हुकूमत करना चाहते हैं। আর অধিবেশনের প্রথম দিনই গরম সংসদ। নিট কেলেঙ্কারির প্রভাব সরাসরি এবার পড়ল অধিবেশনে। ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি যখন সাংসদ হিসেবে তিনি যখন শপথ নিচ্ছেন, সেই সময় উঠল বিরোধীদের স্লোগান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে যাব। মৈত্রেয়ী, অবশ্যই এই নিট কেলেঙ্কারি এবার এই অধিবেশনে একটা আলাদা গুরুত্ব পেতে চলেছে, তা বোঝাই যাচ্ছিল, কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যখন সাংসদ হিসেবে তিনি শপথ নিতে যাচ্ছেন, সেই সময় বিরোধীদের স্লোগান রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ?
একেবারেই দেখো যেমনটা আমি একটু আগে বলছিলাম তোমাকে যে বিরোধীদের যে এবার চড়া সুর হবে সেটা অনুমান করাই যাচ্ছিল এবং তারা ইঙ্গিতও দিচ্ছিলেন বিভিন্ন ইস্যু নিয়ে তারা সোচ্চার হচ্ছিলেন এবং এবার তাদের আওয়াজ যে আরো বেশি দৃঢ় হবে দীপ্ত হবে সেটা বোঝা যাচ্ছিল। তার কারণ তাদের যে আসন সংখ্যা বা সাংসদ সংখ্যা তাতে তারা যথেষ্ট পোক্ত জায়গায় রয়েছেন। এবং আজ যেটা দেখা গেল ধর্মেন্দ্র প্রধান তিনি যখন শপথ গ্রহণ করতে উঠলেন তখন কিন্তু বিরোধীদের যে বেঞ্চ রয়েছে সেখান থেকে নিট নিয়ে স্লোগান উঠলো সেম স্লোগান উঠলো। ফলে যখন একেবারে আজকে ছিল শপথ গ্রহণের দিন, অর্থাৎ ধর্মেন্দ্র প্রধানকে সাংসদ হিসেবে তিনি যখন শপথ নিচ্ছেন তখনই বিরোধীদের তরফ থেকে বুঝিয়ে দেওয়া হলো যে আগামী দিনে এই নিট বিতর্ক নিয়ে কিন্তু লোকসভার মধ্যে যথেষ্ট বেগ পেতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। এবং তারই কিন্তু কাউন্টার স্ট্র্যাটেজি এবার ভাবতে শুরু করে দিয়েছে বিজেপির অন্দরমহলে। তার কারণ ধর্মেন্দ্র প্রধানকে কার্যত বিরোধীদের তরফ থেকে এই বার্তাটা দিয়ে দেওয়া হলো আজকের এই স্লোগানের মাধ্যমে যে নিট কেলেঙ্কারি আগামী দিনে লোকসভা উত্তাল হতে চলেছে, নিট কেলেঙ্কারি বা নিট নিয়ে যা দুর্নীতি চলছে সেই গোটা বিষয়টি নিয়ে। এবং বিরোধীরা তাদের লক্ষ্যে যে তারা একেবারে অনড় রয়েছেন সেটা কিন্তু আজকে লোকসভা কক্ষের ভেতরেই তারা পরিষ্কার করে দিয়েছেন। বেশ, অর্থাৎ মৈত্রী মর্নিং শোজ দ্য ডে এই বিষয়টাই কিন্তু বিরোধীরা বুঝিয়ে দিতে চাইছেন একেবারে প্রথম দিনের অধিবেশন থেকেই। এবং ধর্মেন্দ্র প্রধান যিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তার পদত্যাগ দাবি করছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। Neat issues, the things what have been cropped up. The present minister, education minister, was earlier education minister. He should take the responsibility and resign from the post itself. শুধুমাত্র সংসদ ভবনের ভেতরেই নয় বাইরেও বিরোধীদের বিক্ষোভ, সেই ছবি আজকে ধরা পড়ল। সংসদের বিশেষ অধিবেশন তার প্রথম দিনেই বিরোধী জোটের তরফে সংসদ ভবনের বাইরেই বিক্ষোভ দেখানোর তাদের কর্মসূচি আজকে চোখে পড়ল। আমি আরো একবার মৈত্রীর কাছে যাব। মৈত্রী, আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে জায়গায় এই বিক্ষোভ চলছে সংসদ ভবনের বাইরে, যারা বিরোধী দলনেতা যারা রয়েছেন, দলের যারা নেতৃত্ব যারা রয়েছেন বিভিন্ন দলের, তারা হাতে সংবিধান নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত কি বার্তা তারা দিতে চাইছেন সেখান থেকে? দেখো অষ্টাদশ সংসদের প্রথম দিন আজকে এই সংসদ শুরু হওয়ার দিনেই কিন্তু বিরোধীরা তারা জোটবদ্ধ হন এবং পুরনো পার্লামেন্ট চত্বর, অর্থাৎ দুটি পার্লামেন্টই একই চত্বরের মাঝখানে পুরনো পার্লামেন্টের সামনেই যে গান্ধী মূর্তি রয়েছে সেই গান্ধীর স্ট্যাচুর সামনে একজোট হন ইন্ডিয়া ব্লকের সমস্ত যারা শরিকরা রয়েছেন তারা। সেখানে যেরকম কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে দেখা যায়, তার সঙ্গে সঙ্গে মল্লিকার্জুন খার্গে, কেসি বেণুগোপাল সহ একাধিক শীর্ষ নেতৃত্ব এবং সব সাংসদরা উপস্থিত ছিলেন। অন্যদিকে তেমনি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাংসদদেরকে দেখা যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন, মালা রায় উপস্থিত ছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য সাংসদরাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির সমস্ত সাংসদরা। সেখানে কনস্টিটিউশন বা সংবিধান তুলে ধরে তাদের পক্ষ থেকে এই বার্তাই দেওয়া হয়েছে যে এবার লোকসভা অর্থাৎ অষ্টাদশ লোকসভা চলবে সংবিধান মেনে এবং কোনোভাবেই বিরোধীরা তারা যতক্ষণ পর্যন্ত রয়েছেন, তারা যতক্ষণ নিজেদের জায়গায় রয়েছেন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা কোনোভাবেই সংবিধানকে বিপন্ন হতে দেবেন না। একাধিকবার আমরা দেখেছি বিরোধীদের তরফ থেকে এই অভিযোগ উঠেছে যে সংবিধানকে কোথাও বিপন্ন করা হচ্ছে, সংবিধানের বেশ কিছু অধিকার সেগুলো খর্ব করা হচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রতীকী বার্তা তারা দিলেন একেবারে এনডিএ সরকারকে যে এই সরকারের যে গতিপথ হবে সেই গতিপথ কিন্তু সংবিধান মেনেই করতে হবে এবং সেটা যাতে নিশ্চিত করা যায় তার দায়িত্ব পালন করবেন বিরোধীরা। এবং তাদের বক্তব্যেও কিন্তু সেটাই উঠে এসছে। সোনিয়া গান্ধী হন বা মল্লিকার্জুন খার্গে হোক কিংবা সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকেই কিন্তু একই কথার উল্লেখ তাদের কথায় শোনা গিয়েছে যে তারা প্রত্যেকেই বলছেন যে সংবিধান মেনেই কিন্তু এবারের লোকসভা চলতে হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রকম বিচ্যুতি তারা মেনে নেবেন না। সংবিধানই শেষ কথা বলবে এবারের লোকসভায়। রাহুল গান্ধী এবং কিরণ রিজিজু এই প্রসঙ্গে কি বলেছেন শোনাবো। जो आक्रमण प्रधानमंत्री जी अमित शाह जी कॉन्स्टिट्यूशन पर संविधान पे कर रहे हैं वो हमारे लिए एक्सेप्टेबल नहीं है, वो हम होने नहीं देंगे। इसीलिए ओथ लेते हुए हमने कॉन्स्टिट्यूशन पकड़ा था। हमारा संदेश जा रहा है हिंदुस्तान के कॉन्स्टिट्यूशन को कोई शक्ति नहीं छू सकती है। धन्यवाद।
जो ट्रेडिशन है, नियम है, इसी में हम लोग बांधे हुए हैं और हम लोगों का जो पार्टी का रवैया है हमेशा संविधान और नियम उसी के तहत हम लोग काम करते हैं। और जो इशू नहीं है उसको इशू के रूप में चर्चा भी नहीं करना चाहिए। एक साफ सुथरे तरीके से पार्लियामेंट का चलाना है, सब पार्टी के सदस्य को मिलकर के पार्लियामेंट चलाना है, सबका काम है। और जनादेश के बाद सरकार और विपक्ष मिलकर के पार्लियामेंट সংসদের দুই কক্ষে দুরকম ছবি। কিরকম আজকে শান্তনু ঠাকুর তিনি সাংসদ হিসেবে আজকে শপথ নিলেন। শপথ নেওয়ার সময় তিনি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে শপথ বাক্য পাঠ করলেন। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে শপথ নিলেন শান্তনু ঠাকুর। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি শান্তনু ঠাকুর লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধিধারায় স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। এই শপথ গ্রহণ আপাত দৃষ্টিতে দেখে খুব একটা অস্বাভাবিক কারো লাগবে না, কিন্তু প্রসঙ্গত সবাইকে মনে করিয়ে দিতে চাইবো এপ্রিল মাসের প্রথম দিকে 10ই এপ্রিল সেই দিন রাজ্যসভায় শপথ গ্রহণে গিয়েছিলেন মমতা বালা ঠাকুর। তিনি গিয়ে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে তিনিও শপথ বাক্য তার শুরু করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে আপত্তি তোলা হয়েছিল রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের তরফে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে যাব। মৈত্রেয়ী, সংসদের দুই কক্ষ, উচ্চকক্ষে 10ই এপ্রিল এবং নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় আজকে দুদিন একই ছবি দেখা গেল, কিন্তু ভূমিকা আলাদা। অর্থাৎ বিজেপির সাংসদ যখন শপথ গ্রহণ করছেন সেই সময় আমরা দেখলাম কোনো আপত্তি নেই স্পিকারের তরফে, অথচ এপ্রিল মাসে যখন মমতা বালা ঠাকুর তিনি যখন শপথ গ্রহণ করতে যাচ্ছেন সেই সময় চেয়ারম্যান জগদীপ ধনকর তিনি আপত্তি তুললেন। এরকম দ্বিচারিতার ছবি কেন? একেবারে দেখো, এই প্রশ্নটা কিন্তু উঠছেই, কারণ আজকে যখন শপথ বাক্য পাঠ করতে ওঠেন শান্তনু ঠাকুর, তিনি শপথ পাঠ করেন বাংলা এবং বাংলায় শপথ পাঠ করার ঠিক আগেই তাদের ধর্মগুরু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম তিনি নেন এবং নিয়ে তারপরে তিনি তার শপথ বাক্য পাঠ করেন এবং সেখানে আজকে কিন্তু দেখা গেল না কাউকেই কোনো আপত্তি করতে। কিন্তু যেমনটা তুমি বলছিলে, যখন মমতা বালা ঠাকুর তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে যখন তিনি শপথ পাঠ করতে এসেছিলেন সেই সময় তিনি ধর্মগুরুর নাম হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে শপথ পাঠ করতে চাইলে তাকে মাঝপথে আটকে দিয়েছিলেন রাজ্যসভার চেয়ারম্যান তথা ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর। নিয়ম রয়েছে, যেটা লেখা রয়েছে শপথ বাক্যে সেটাই তাকে পড়তে হবে। ফলে এখানেই প্রশ্ন উঠছে যে এবং কিছুক্ষণের জন্য তার শপথ পাঠ থামিয়ে দিয়ে তারপরে তাকে আবারও শপথ পাঠ করানো হয়। এই ঘটনা নিয়ে কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বালা ঠাকুর এবং তিনি প্রকাশ্যেই বলেছিলেন যে তার ধর্মগুরুর নাম কেন তাকে নিতে দেওয়া হলো না এবং তিনি যখন এত বড় একটা পদক্ষেপ করছেন সেই জায়গায় দাঁড়িয়ে তাকে কেন নাম নিতে দেওয়া হলো। অথচ দেখা গেল আজকে লোকসভায় অন্যরকম ছবি দেখা গেল। ফলে এখান থেকে বিরোধীরা তারা প্রশ্ন তুলছেন যে এই গোটা যে নিয়ম বা যে নিয়ম কানুন রয়েছে সেই সবটাই কি শুধুমাত্র লাগু হয় শাসক দল বা শাসক দলের ক্ষেত্রে সেটা লাগু হয় না, শুধুমাত্র বিরোধীদের ক্ষেত্রেই লাগু হয়? এই প্রশ্ন কিন্তু উঠছে, তার কারণ আজকে কোনো দিক থেকেই কিন্তু কোনো প্রতিবাদ উঠতে দেখা গেল না। ফলে খুব স্বাভাবিকভাবেই এই শপথ গ্রহণকে ঘিরে কিন্তু আবারও বিতর্ক দানা বেঁধেছে। সংসদের দুই কক্ষে দুরকম ছবি। কিরকম আজকে শান্তনু ঠাকুর তিনি সাংসদ হিসেবে আজকে শপথ নিলেন। শপথ নেওয়ার সময় তিনি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে শপথ বাক্য পাঠ করলেন। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে শপথ নিলেন শান্তনু ঠাকুর। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি শান্তনু ঠাকুর লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধিধারায় স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব।
এই শপথ গ্রহণ আপাত দৃষ্টিতে দেখে খুব একটা অস্বাভাবিক কারণ লাগবে না, কিন্তু প্রসঙ্গত সবাইকে মনে করিয়ে দিতে চাইবো এপ্রিল মাসের প্রথম দিকে 10ই এপ্রিল সেই দিন রাজ্যসভায় শপথ গ্রহণে গিয়েছিলেন মমতা বালা ঠাকুর। তিনি গিয়ে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে তিনিও শপথ বাক্য তার শুরু করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে আপত্তি তোলা হয়েছিল রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের তরফে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ীর কাছে যাব। মৈত্রেয়ী, সংসদের দুই কক্ষ, উচ্চকক্ষে 10ই এপ্রিল এবং নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় আজকে দুদিন একই ছবি দেখা গেল, কিন্তু ভূমিকা আলাদা। অর্থাৎ বিজেপির সাংসদ যখন শপথ গ্রহণ করছেন সেই সময় আমরা দেখলাম কোনো আপত্তি নেই স্পিকারের তরফে, অথচ এপ্রিল মাসে যখন মমতা বালা ঠাকুর তিনি যখন শপথ গ্রহণ করতে যাচ্ছেন সেই সময় চেয়ারম্যান জগদীপ ধনকর তিনি আপত্তি তুললেন। এরকম দ্বিচারিতার ছবি কেন? একেবারে দেখো, এই প্রশ্নটা কিন্তু উঠছেই, কারণ আজকে যখন শপথ বাক্য পাঠ করতে ওঠেন শান্তনু ঠাকুর, তিনি শপথ পাঠ করেন বাংলায় এবং বাংলায় শপথ পাঠ করার ঠিক আগেই তাদের ধর্মগুরু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম তিনি নেন এবং নিয়ে তারপরে তিনি তার শপথ বাক্য পাঠ করেন এবং সেখানে আজকে কিন্তু দেখা গেল না কাউকেই কোনো আপত্তি করতে। কিন্তু যেমনটা তুমি বলছিলে, যখন মমতা বালা ঠাকুর তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে যখন তিনি শপথ পাঠ করতে এসেছিলেন সেই সময় তিনি ধর্মগুরুর নাম হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে শপথ পাঠ করতে চাইলে তাকে মাঝপথে আটকে দিয়েছিলেন রাজ্যসভার চেয়ারম্যান তথা ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর। নিয়ম রয়েছে, যেটা লেখা রয়েছে শপথ বাক্যে সেটাই তাকে পড়তে হবে। ফলে এখানেই প্রশ্ন উঠছে যে এবং কিছুক্ষণের জন্য তার শপথ পাঠ থামিয়ে দিয়ে তারপরে তাকে আবারও শপথ পাঠ করানো হয়। এই ঘটনা নিয়ে কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বালা ঠাকুর এবং তিনি প্রকাশ্যেই বলেছিলেন যে তার ধর্মগুরুর নাম কেন তাকে নিতে দেওয়া হলো না এবং তিনি যখন এত বড় একটা পদক্ষেপ করছেন সেই জায়গায় দাঁড়িয়ে তাকে কেন নাম নিতে দেওয়া হলো। অথচ দেখা গেল আজকে লোকসভায় অন্যরকম ছবি দেখা গেল। ফলে এখান থেকে বিরোধীরা তারা প্রশ্ন তুলছেন যে এই গোটা যে নিয়ম বা যে নিয়ম কানুন রয়েছে সেই সবটাই কি শুধুমাত্র লাগু হয় শাসক দল বা শাসক দলের ক্ষেত্রে সেটা লাগু হয় না, শুধুমাত্র বিরোধীদের ক্ষেত্রেই লাগু হয়? এই প্রশ্ন কিন্তু উঠছে, তার কারণ আজকে কোনো দিক থেকেই কিন্তু কোনো প্রতিবাদ উঠতে দেখা গেল না। ফলে খুব স্বাভাবিকভাবেই এই শপথ গ্রহণকে ঘিরে কিন্তু আবারও বিতর্ক দানা বেঁধেছে। সংঘাত আর সেই নিয়েই এবার চিঠি সায়ন্তিকার, বিধানসভায় শপথ বাক্য পাঠ করানোর আর্জি বোসকে। স্পিকার শপথ বাক্য পাঠ করালে ভালো বলছেন সায়ন্তিকা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল। উজ্জ্বলের কাছে যাব। উজ্জ্বল, ঠিক কি কথা লিখেছেন সায়ন্তিকা সেই চিঠিতে, যেটা তিনি রাজ্যপালের উদ্দেশ্যে লিখেছেন? দেখো, আজকে যখন আমরা বিধানসভায় তিনি কথা বলছেন এবং তার যে বক্তব্য বলেন যে তিনি দ্রুত কাজ তিনি করতে চান, কারণ তার হাতে সময়টা খুব কম আছে, তাই যত দ্রুত সম্ভব ওখানকার মানুষের জন্য কাজ করতে চান হিসাবে। তবে তার জন্য যে পদক্ষেপ বাদ বাকি যে আনুষ্ঠানিকতা হয়েছে এই কাজগুলি দ্রুত শেষ করা যায় এবং তিনি বলছেন যে এই পুরো প্রক্রিয়া রাজভবনে করার জন্য যে পদক্ষেপ করা দরকার সেই পদক্ষেপ করলে সেই উদ্যোগ নিয়েছে তারপরে তিনি কাজে নামতে পারবেন। এই জায়গায় দাঁড়িয়ে তিনি চাইছেন এবং বিধানসভা নিষেধ করার জন্য পদক্ষেপ করার কথা জানিয়েছেন। বেশ, সংবাদ আসেনি যে কে কবে ওত নিচ্ছেন না নিচ্ছেন। সায়ন্তিকাও আমাকে জানালো, ওকে চিঠি দিয়েছে, এটা রাজ্য ভবনে যাবেন কি যাবেন না ওটার ব্যক্তিগত ব্যাপার। তবে আমাদের বিধানসভাকে এখনো ইনভলভ করা হয়নি। আমি এখনো রাজ্যপালকে অনুরোধ করব যে যদি আপনাকে শপথ দিতে হয় আপনি দয়া করে বিধানসভায় আসুন, আপনি শপথ বাক্য পাঠ করান, আমরা খুব খুশি হব। আমরা জানিয়েছি আমাদের যে নোটিফিকেশনগুলো আমরা পাঠিয়ে দিয়েছি সবই আমরা করি, ইউ হ্যাভ ডান এভরিথিং। এবং রাজ্যপালের উচিত ছিল প্রম্পটলি রিয়াক্ট করা। উনি এতদিন কেন চুপ করে বসে রইলেন সেটাও আমরা জানি না। এটা কনস্টিটিউশনাল একটা কনভেনশন, হি ইজ গ্ল্যারিংলি ব্রেকিং দ্যাট কনভেনশন। সংঘাত আর সেই নিয়েই এবার চিঠি সায়ন্তিকার, বিধানসভায় শপথ বাক্য পাঠ করানোর আর্জি বোসকে। স্পিকার শপথ বাক্য পাঠ করালে ভালো বলছেন সায়ন্তিকা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল। উজ্জ্বলের কাছে যাব। উজ্জ্বল, ঠিক কি কথা লিখেছেন সায়ন্তিকা সেই চিঠিতে, যেটা তিনি রাজ্যপালের উদ্দেশ্যে লিখেছেন? দেখো, আজকে যখন আমরা বিধানসভায় তিনি কথা বলছেন এবং
তার যে বক্তব্য তিনি বলেন যে তিনি দ্রুত কাজ তিনি করতে চান, কারণ তার হাতে সময়টা খুব কম আছে, তাই যত দ্রুত সম্ভব ওখানকার মানুষের জন্য কাজ করতে চান বিধায়ক হিসেবে। তবে তার জন্য যে পদক্ষেপ বাদবাকি যে আনুষ্ঠানিকতা হয়েছে এই কাজগুলি দ্রুত শেষ করা যায়, এবং তিনি বলছেন যে এই পুরো প্রক্রিয়া রাজভবনে করার জন্য যে পদক্ষেপ করা দরকার সেই পদক্ষেপ করলে সেই উত্তর দিয়েছে তিনি কাজে নামাতে পারবেন। এই জায়গায় দাঁড়িয়ে তিনি চাইছেন এবং বিধানসভা নিষেধ করার জন্য পদক্ষেপ করার কথা জানিয়েছেন। বেশ, সংবাদ আসেনি যে কে কবে ওত নিচ্ছেন না নিচ্ছেন। সায়ন্তিকাও আমাকে জানালো ওকে চিঠি দিয়েছে, এটা রাজ্য ভবনে যাবেন কি যাবেন না ওটার ব্যক্তিগত ব্যাপার। তবে আমাদের বিধানসভাকে এখনো ইনভলভ করা হয়নি। আমি এখনো রাজ্যপালকে অনুরোধ করব যে যদি আপনাকে শপথ দিতে হয় আপনি দয়া করে বিধানসভায় আসুন, আপনি শপথ বাক্য পাঠ করান, আমরা খুব খুশি হব। আমরা জানিয়েছি আমাদের যে নোটিফিকেশনগুলো আমরা পাঠিয়ে দিয়েছি সবই আমরা করি, ইউ হ্যাভ ডান এভরিথিং। এবং রাজ্যপালের উচিত ছিল প্রম্পটে রিয়াক্ট করা। উনি এতদিন কেন চুপ করে বসে রইলেন সেটাও আমরা জানি না। এটা কনস্টিটিউশনাল একটা কনভেনশন, হি ইজ গ্ল্যারিংলি ব্রেকিং দ্যাট কনভেনশন।